বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে দেশবন্ধু পলিমারের টেকনিক্যাল অ্যানালিসিসটা শেয়ার করব। আমি প্রথমে বলি, আসলে আমি এই শেয়ারটির অ্যানালিসিস এখন দিতে চাই নাই, বা দিতে চাই নাই বলা যায়, বা চাই না বলা যায়, কিন্তু দিচ্ছি। আপনারা বারবার এই শেয়ারটির অ্যানালিসিস চাচ্ছেন, এই জন্য আমি কেন দিতে চাই না বা দিতে চাচ্ছিলাম না, বিষয়টা হচ্ছে আমার অ্যানালিসিসে দেশবন্ধু আরও 2-3 মাস লাগবে ওকে হতে, উঠে আসার মতো লেভেলে আসতে কমপক্ষে আরও 2 মাস বা 3 মাস লাগবে পুরোপুরি ওকে হতে, বা অনেকটা ওকে হতে 3 মাসের মতো লাগবে। এটা আমি প্রথমে জানাই দিচ্ছি, 2 থেকে 3 মাস। এরপরেও কি করবে ও তাহলে এই 2-3 মাস কী করবে, এরকম সাইডওয়ে থাকবে বা একটু উঠে আসার চেষ্টা করবে। তো আপনারা এতটুকু উঠে আসা হলে আপনাদের কাছে মনে হবে যেন উঠে আসতেছে। হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে যে আমি কিনছি তো ঠিক আছে, উঠবে এখনই উঠবে, এরকম মনে হবে। বাজার এরকমই রাখে, বা আবার নামবে। এভাবে সে সময়টা পার করার চেষ্টা করব 2 থেকে 3 মাস। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা বলে আমি এটা অ্যানালিসিস দিচ্ছি, কারণ এটা এখনও আমার নিয়মে, আমার আমার ক্যালকুলেশনে, আমার হিসাবে এখনও ওকে হয়নি পুরোপুরি। ওর সাইডওয়ের ডিমান্ড আছে, আর নয়তো একটা নতুন টপ করতে পারে, এটাও বলি। নয়তো একটা নতুন টপ করতে পারে, এই লেভেল পর্যন্ত যেতে পারে 38 এরকম। বা টেকনিক্যালি যে সাউন্ড হওয়া, রোড স্মুথ হওয়া, রোড ক্লিন হওয়া, সেটা এখনও না। আমি জাস্ট এটা বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেশবন্ধুর বর্তমান অবস্থা দেখি। আসলে দেশবন্ধু, আমি যে কারণটা বলছি ওই কারণেই এখনও সাইডওয়েতে আছে। একটা নতুন টপ করবে কি না সেটাও এখন বলা যাচ্ছে না। এই টপে থাকার এই টপে থাকার সম্ভাবনাটা বেশি। তা এখন আপনি যদি 16 থেকে 25 যাওয়াকে মনে করেন যে হ্যাঁ মুভমেন্ট না, এটা আসলে একটা শর্ট টার্ম টার্গেট, শর্ট টার্ম রেজিস্ট্যান্স। এটা পার হয়ে গেলে পরে আপনি দেশবন্ধুকে মূলত ওকে হয়ে গেছে ধরতে পারবেন, বা উঠে আসতে পারতেছে বলে মনে করবেন। এগুলো খুব সূক্ষ্ম অ্যানালিসিস, এগুলো আপনারা আসলে ওইভাবে পাবেন না। শুধু দেখতে থাকেন কী করে, এইটা হলো কথা। এটা পার হয়ে গেলে এ এ আপনি দেশবন্ধুকে আসলে এন্ট্রি লেভেলে আসছে বা এন্ট্রি দেওয়া যায় বলে মনে করবেন। কারণ দেশবন্ধুর এখনও টাইম কারেকশান বাকি আছে। টাইম কারেকশান বাকি থাকলে এইটা পার করার সম্ভাবনাটা কম থাকবে। এটা আমি বলে আজকে অ্যানালিসিস দিচ্ছি। তবে আমার অ্যানালিসিস এইটা কেন্দ্রিক না, আমার অ্যানালিসিসটা টোটাল অ্যানালিসিস হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা রেকর্ডে থাকবে, আপনারা প্রয়োজনে দেখতে পারবেন, এই আর কি। আমি এই কারণে দেশবন্ধুর আগে দিনে, তবে দেশবন্ধু কিছুটা এই লেভেল থেকে উঠে আসবে এবং এই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, যেটা আমি দেখাইছি। এই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করার একটা সম্ভাবনা আছে। এরপরের একটা রেজিস্ট্যান্সও যাওয়ার চেষ্টা করবে কি না বলতে পারতেছি না, তবে এটা পর্যন্ত একটা যাওয়ার চেষ্টা করবে। সেটা দেখে আপনি মনে করবেন যে দেশবন্ধুর মুভমেন্ট শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, সময় বলে দিবে কি হবে, তবে আমি সময় লাগবে এটা বলেই অ্যানালিসিসটা দিচ্ছি। বর্তমানে দেশবন্ধু বুলিশ, বাই সিগন্যাল সব ঠিক আছে, একটা ছোট কারেকশানে আসছে। আমার অ্যানালিসিসগুলো তো আপনারা দেখছেন, লম্বা লম্বা টার্গেট থাকবে, প্রপার অ্যানালিসিস থাকবে, পারফেক্ট টার্গেট থাকবে। ওই লেভেলে যায় কি না, বিএনআইসিএল বলেন, অন্যান্য শেয়ার বলেন, ওগুলো তো দেওয়াই ছিল। বিএনআইসিএল তো 70 পার হয়ে আরেকটা রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, সেটাও আমি আগে দিয়ে রাখছিলাম, দিয়ে রাখতে পারছিলাম। এই সেই এই এটা কি ক্রিস্টাল ইন্স্যুরেন্স 82 দিয়েছিলাম, 82 পারে আর একটু গেছে, সেটা আমি দিই নাই। তো এরকম লম্বা লম্বা মেজারমেন্ট বেস। এই যে এটা কি ইন্ডেক্স এগ্রো যেটা দিয়েছিলাম 82 নাকি কত, সেখানে গিয়ে সে কারেকশান হয়েছে। তো ওইটা হচ্ছে অ্যানালিসিসের মূল বিষয়। আপনি একটা চার্ট নিয়ে, একটা স্ক্রিন নিয়ে, এখানে রেজিস্ট্যান্স, এখানে টার্গেট, এখানে 2 টাকা বাড়বে, এখানে 3 টাকা কমবে, এগুলো তো অ্যানালিসিসের বিষয় না। অ্যানালিসিস হচ্ছে সম্পূর্ণ টার্গেট ও রেজিস্ট্যান্স, সাপোর্ট চার্ট ইত্যাদি দেখাই দেওয়া। কোন শেয়ারটা উঠতে পারবে, কোন শেয়ারটা উঠতে পারবে না, উঠতে পারতেছে না কেন, কোথায় প্রবলেম, এগুলো শেয়ারিং করা হচ্ছে অ্যানালিসিসের বিষয়। তো যাই হোক, এখন আমি দেশবন্ধুর একটা অ্যানালিসিস দিচ্ছি বা টার্গেট অ্যানালিসিস দিচ্ছি, সেটা হচ্ছে দেশবন্ধু এখন বুলিশ বাই সিগন্যাল। দেখেন, বুলিশ বাই সিগন্যাল সবই ঠিক আছে, কিন্তু ডাউন ট্রেন্ড, এগুলো হচ্ছে মজার আর কি বিষয়। তা অনেকে এটা নিয়ে, অনেকে এটা দেখলে বিশ্বাস করতে যাবেন, এটা কী বলেন আপনি, বুলিশ বাই সিগন্যাল কিন্তু ডাউন ট্রেন্ড। এই যে দেখেন, এই চিমুকুতে বাই সিগন্যাল আছে, গ্রিন ক্লাউডের উপরে আছে,
সুতরাং বুলিশ আছে, এখনও বাই সিগনালে আছে কিন্তু ডাউন ট্রেন্ড। অরুণও দেখেন আপ ট্রেন্ডটা দুর্বল হয়ে আসছে এবং নিচে নেমে গেছে। একই রকম রেজাল্ট দিচ্ছে অরুণ। এরপরে আমরা যদি অসামটা দেখি, অসমে ওই যে দেখেন লাল বার আসতেছে এবং এটা হয়তো নিচে নেমে আসবে না, এই পজিটিভ সাইডে থাকবে, এরকম একটা সম্ভাবনা আছে। মানে দেশবন্ধু এখান থেকে আবারও কিছুটা উঠে আসার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে বারবার বলি, দেশবন্ধু কিন্তু এই যে 25 আসাটা আমার অ্যানালিসিসের না, আমি তো বলে দিলাম এই 25টাও কিন্তু দেশবন্ধুর আসলে সাইডওয়ে। আমি দেখাই দিলাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক জায়গা থেকে আপনি যদি দিতে পারেন, আপনি ফলাফল পাবেন, অবশ্যই পাবেন। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস সায়েন্টিফিক। আপনি যদি সায়েন্সটা ধরতে পারেন, প্রবলেমটা ধরতে পারেন, তাহলে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত আপনাদের সাথে আসার পরে ইউটিউবে 40টা পার হয়ে গেছে। সেক্টর অ্যানালাইসিস প্রায় সবগুলো ওকে হচ্ছে। তো আমি কি মন থেকে বলি? আমি তো অ্যানালিসিস বেস বলি। আশা করি বুঝতে পারবেন। আমি বলছি, আমি আপনাদেরকে অ্যানালিসিস যে ওকে হয় ওইটা আমি দেখানোর চেষ্টা করব, কনফার্ম করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এই যে এই টপটা এখন ভ্যালিড। আমি এখন আপনি বলতে পারেন যে আপনি তো বলছেন দেশবন্ধু উঠবে না, দেশবন্ধু ওকে নাই। হ্যাঁ, ওকে না, উঠবে না, ওকে না মানে আসলে দেশবন্ধু এখনও কারেকশান শেষ হয় নাই, টাইম কারেকশান শেষ হয় নাই। তাহলে সে কী করবে? সে এই বক্সের মধ্যে থাকার চেষ্টাটা করবে এবং এভাবে সে আরও 2 মাস কমপক্ষে বা 3 মাস পর্যন্ত 2 মাস কমপক্ষে অথবা 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে তাকে ফুললি ওকে হয়ে এই টার্গেটগুলোর দিকে যাওয়ার চেষ্টা করার। এইটা বুঝতে হবে আপনাকে। আমি যে অ্যানালিসিস দিব এই টার্গেটগুলো বেইসে। তো আমি যদি প্রবলেম পাই তাহলে তো আমি বলবো যে এখানে প্রবলেম থাকতে পারে এই। আমি তো এইসব ছোটো টার্মের জন্য, ছোটো চার্টের জন্য অ্যানালিসিস দিই না। হ্যাঁ, আপনারা চাইলে আমি দিতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু আমার অ্যানালিসিসটা তো থাকবে মূলত লং টার্ম বেস বা প্যাটার্ন বেস। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন দেশবন্ধু ওকে আসে, বাই সিগনালে আসে, বুলিশ আসে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আবার বলতেছি দেশবন্ধু উঠতে পারবে না। এটা কেমন কথা? ঠিক না? আসলে কথাটা হচ্ছে দেশবন্ধু এখনও টাইম কারেকশানে আসে। এই টাইম কারেকশানের মধ্যে সে মুভ করবে ছোটো সেই মুভমেন্টগুলো হয়তো এই টপ এক্সিট এখন করে যেতে পাওয়ার মতো হবে না। এটা হলো মূল কথা। দেশবন্ধু এখন বুলিশ আছে, দেখেন ফিউচার ক্লাউড গেইন আছে, MACD 0 উপর আছে, সব মিলিয়ে ওকে আছে। এখন যদি বলেন দেশবন্ধুর শর্ট টাইম অ্যানালিসিস দিতে, তাহলে শর্ট টার্মে আমি দেশবন্ধুর টার্গেটটা দিচ্ছি প্রথমে আপনাদেরকে। দেশবন্ধু দেখেন এই যে স্লো এইভাবে আগাচ্ছে, এভাবে কেন আগাচ্ছে? এগুলো একটা কনস্ট্রেন্ট আছে, এখানে বাধা আছে, এই জন্য এখানে তার প্রবলেম আছে, এই জন্য সে এরকম ছোটো জিগজ্যাগ করতেছে। হ্যাঁ, এই যে এখন যদি আমি আপনাদেরকে বলেন যে আমাদেরকে একটা শর্ট টার্ম টার্গেট দেন বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স দেখান। শর্ট টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে দেশবন্ধুর এটা একটু বলে দিই, এইটা ভ্যালিড থাকবে। এই মেজারমেন্টটা কিন্তু শর্ট টার্মের জন্য ভ্যালিড থাকবে, কিন্তু এইটা মূল মেজারমেন্ট না, মূল অ্যানালাইসিস না। দেশবন্ধুর মূল টার্গেট, মূল অ্যানালাইসিসটা আমি দিব। ওই যে বললাম 3 মাস পরে যখন ওকে হবে তখন দেশবন্ধু এই টপ ওরিয়েন্টেড মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। যাবে বলা যাবে না, যাওয়ার চেষ্টা করবে। 3 মাস পরে যে চলে যাবে এক টান দিয়ে এমন না, 3 মাস পরে সে একটা পজিশনে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখন দেখেন 32 একটা টার্গেট আছে শর্ট টার্মে দেশবন্ধুর বর্তমান অ্যানালিসিস থেকে। তো এখানে 32-এর চেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হলো 25 পার হয় কি না আপনারা অপেক্ষা করবেন, তাইলে হয়তো 32-এর দিকে যাওয়ার চেষ্টা করবে। তবে সে আলটিমেটলি প্রতিটা সময়ের সাথে সে আগাচ্ছে সামনের দিকে, তার টাইম কারেকশান শেষ হওয়ার জন্য সে আগাচ্ছে। সে সাইডওয়ে থেকে টাইমটা শেষ করে উঠে আসার পজিশন নিচ্ছে। এই সাইডওয়ে ও আসে সাইডওয়েতে, কিন্তু ইন্ডিকেটরগুলো উঠে আসার চেষ্টা করতেছে। এই যে 32, আর এই হিসাবে যদি আমি একটা রেজিস্ট্যান্স দিই দেশবন্ধুর, সেটা হইতে পারে এই 44। তো এই 44 কিন্তু এখন যাবে না। ওই যে 25 পার হয়ে যাওয়ার পরে সময় পার হয়ে যাওয়ার পরে সে তখন উঠতে হবে। সময়টা এখানে বিশেষ একটা কনস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালিসিসে, কিন্তু আপনারা এই সময়ের অ্যানালিসিস কারো কাছে আশা করি পাচ্ছেন না। আমার কাছে মনে হয়েছে পাচ্ছেন না। সময়টা অনেক বড় ফ্যাক্টর এখানে, সময় একটা কনস্ট্যান্ট, এই জন্য টাইম কারেকশানের ব্যাপারটা চলে আসে। এইটা হলো দেশবন্ধুর শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল। শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেলে দেশবন্ধুর 55 বা 56 একটা টার্গেট থাকতে পারে। হ্যাঁ, এটাও একটা টার্গেট থাকতে পারে। এটা হলো মূল কথা দেশবন্ধু। তবে আপনাদেরকে 26 পার হওয়ার ব্যাপারটা থাকবে,
তবে দেশবন্ধু আস্তে আস্তে ওকে হয়ে আসতেছে, এটা দেখতে পাওয়াতে আমি মূলত অ্যানালিসিস দিছি। আমি তো যেগুলো ওকে নাই একদম দেওয়ার মতো না ওগুলো দিচ্ছি না, আপনারা খেয়াল করছেন। ওগুলোকে বলে দিই যারা রিকোয়েস্ট করে যে ওকে নাই। তো দেশবন্ধু আলটিমেটলি দেখতেছি যে ওকে হয়ে আসতেছে, চেষ্টা করবে ওকে হয়ে উঠে আসতে। এই জন্য আমি শর্ট টার্ম রেজিস্ট্যান্সটা দেখালাম, শর্ট টার্ম টার্গেটটা দেখালাম। এখন আমি লং টার্ম অ্যানালিসিসটা দিয়ে দেশবন্ধুর অ্যানালিসিস শেষ করব। লং টার্ম অ্যানালিসিসটা আপনারা একটু দেখার চেষ্টা করেন। আমি একটা হারমোনিক প্যাটার্ন পাবো মনে হচ্ছে, এই জন্য আমি আশা করতেছি, দেখি কি দেওয়া যায়। দেশবন্ধুর অ্যানালিসিস, এটা এটা একটা শার্ক প্যাটার্ন দিয়ে আমরা দেখাতে পারতেছি দেশবন্ধুকে শার্ক প্যাটার্ন। তাহলে দেখেন দেশবন্ধুর লং টার্ম টার্গেট কী হবে, কী প্যাটার্ন হবে, সেটা আমি একটা শার্ক প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি শার্ক হিসেবেই ধরতেছি, শার্ক প্যাটার্ন হিসেবে দেখাচ্ছি। এটাকে আমি শার্ক প্যাটার্ন হিসেবে দেখাচ্ছি, শার্ক প্যাটার্ন হিসেবে ধরতেছি। তাহলে দেশবন্ধুর শার্ক প্যাটার্ন দিয়ে আমি লং টাইম অ্যানালাইসিস দিচ্ছি। দেশবন্ধুর এই শার্ক দিয়ে লং টাইম অ্যানালাইসিস দেওয়ার একটা মাহাত্ম্য আছে, একটা ইম্পর্টেন্স আছে, একটা বেজ আছে। সেই বেজটা কি? সেই বেজটা হলো দেশবন্ধু মূলত টার্গেট হবে, একটা টার্গেট হবে শার্ক প্যাটার্ন অনুযায়ী 50 টাকা, এর বেশি না। এটা হলো মাহাত্ম্য। এবং আরেকটা টার্গেট যদি আমি দেখাই, সেটা হলো 33। এটা শার্ক প্যাটার্নের টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা যদি এখন এটাকে ফিবোনাসি দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা হয়তো রেজিস্ট্যান্সগুলো আলাদাভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এই জন্য আমি তো বুঝি যে কোন কোন জিনিস দিয়ে আপনাদেরকে দেখানো উচিত, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়। সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স 36, ফিবোনাসি রেজিস্ট্যান্স হচ্ছে 36, সার্কেল হলো 33, আরেকটা রেজিস্ট্যান্স হলো 32, আরেকটা রেজিস্ট্যান্স হলো 42। এগুলো দেখে রাখেন। আর নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 27 ফিবোনাসি দিয়ে। আশা করি আপনারা বুঝতে বাকি নাই। দেশবঙ্গের টোটাল অ্যানালিসিসটা আসলে এভাবে বুঝাই বলতে গেলে বা বুঝাই দেখাতে গেলে একটু সময় লাগে। আমি চেষ্টা করি সময় কম নিতে, কারণ সময় নিলে সবাই বোর হয়ে যায়। যত তাড়াতাড়ি চাই সবাই দেখতে চাই বা রেজাল্ট পেতে চাই, এই হলো অবস্থা আর কি। তা আর এমনি ফিবোনাসি যদি আমরা মাপ দিই, যদি আমরা এটাকে শার্ক হয় নাই বা শার্ক না ধরি, তাহলে দেশবন্ধুর টার্গেট 73 একটা আছে, এখানে টপ রেট হচ্ছে 61 এবং আরেকটা টার্গেট আছে 74 পর্যন্ত আছে। তো এগুলো এখন থাকলো আপাতত 50 টার্গেটটাই রাখেন, 73টা এখন রাখিয়েন না। এটা হলো দেশবন্ধুর টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। একটা 42 রেজিস্ট্যান্স, একটা 36 রেজিস্ট্যান্স, একটা 50 রেজিস্ট্যান্স। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে 27। এই নেক্সট 27-এর আগে আরেকটা ছোটো রেজিস্ট্যান্স আছে, যেটা নেক্সট টার্গেটের সাথে রিলেটেড, 22 পার হলে 27। এটা ফিবোনাসি দিয়ে। আর একটু আগে আমি যেটা দেখাইছি ওইটা হচ্ছে শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী টার্গেট লেভেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেশবন্ধু সময় নিয়ে আগাবে, খুব দ্রুত বেশি কিছু করবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।